সজনপুর গ্রাম, যেখানে পাথরের খাদানের বড় ব্যবসা চলত। ওখানেই থাকতো গঙ্গা। গঙ্গা খুব রোগা পাতলা, মুশকিলে 4 ফিটের ছেলে ছিল, কিন্তু তার চুল একেবারে পুরো গ্রামের সবচেয়ে লম্বা আর ঘন। এত লম্বা যে গঙ্গার পুরো বাড়ি তার চুলে ঢুকতে পারত। গ্রামের বাচ্চারা যখন যখন তাকে দেখত খুব অবাক হয়ে বলতো, আরে দেখো দেখো, গঙ্গা কাকুর চুল তো মাটিতে ঝাড়ু মারছে। আমার চুলও যদি এত বড় হতো। হ্যাঁ হতো, যদি আমাদের বাড়িতে বরদান থাকতো। আসলে ব্যাপারটা ছিল যে সজ্জনপুরের দেবী কৌশল্যা প্রত্যেক বছর চুলের 1 ইঞ্চ অংশ দান দিতে হতো, যেই কাজটা গঙ্গার বাড়ির লোকেরা নিয়মিতভাবে করত, যার কারণে গঙ্গার বংশের প্রত্যেক লোকেদের চুলের বরদান পেয়েছিল, যার কারণে তাদের বড় লম্বা ঘন চুল হতো। কিন্তু আগে চুল আর ধন দিয়ে সম্পন্ন গঙ্গার বাড়ি অনেক খারাপ অবস্থায় ছিল, যার কারণে গঙ্গা খুব কষ্টে ছিল। হ্যাঁ ঈশ্বর, এইসব হচ্ছেটা কি? আমার আর ভাল লাগছে না এই চুল ফুল নিয়ে। এমনি আগে থেকে বাড়িতে খাবার দাবার কিছু নেই, তার উপরেই আমার এত বড় চুল। 2টো করে দিন আমাকে ছুটিও নিতে হয় এগুলোকে ধোয়ার আর পরিষ্কার করার জন্য। এইসব কিছু আমি আর করতে পারবো না। আরে দাদা, তুমি নিজের সাথে কি কথা বলছো? কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এমনিতে দাদা, আমি তোমার জন্য এই নিম পাতা নিয়ে এসেছি, বুঝেছো? এটাকে ভালো করে মেশালে না তোমার চুলগুলোকে ভালো রাখবে, জানো তো? এই তুই বেশি কথা বলবি না। এই চুলগুলো নিয়ে একে সমস্যায় পড়েছি। আরে তুই কি দেখতে পাস না নাকি? আরে এর থেকে কোথায় আমায় মুক্তি দিবি তা নয়, তুই আবার এগুলোকে আরো মজবুত আর শক্ত লম্বা করতে চাইছিস। আরে দাদা, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমি তো... এই চুপ করবি, আর কোনো কথা শুনতে চাই না। এই চুলগুলোকে আমি কাটতে চলেছি, ব্যাস। কি? এটা তুমি কি বলছো? আরে যেটা শুনতে পেলি সেটাই বলেছি আমি। কিন্তু আমাদের বাড়িতে যে বরদান পেয়েছি সেটা কি হবে? দেবীকে তো তোমার চুল আমরা দান করি, তাই না? আর সেই চুল কেটে দেবার কথা তুমি এখনো বলছো। এটা কিন্তু ঠিক হবে না দাদা, এটা অন্যায় হবে, পাপ হবে। পাপ? আরে কিসের পাপ? আর কি ধরনের বরদান? আরে যেটা ছিল সেটা আগে ছিল, এখন আর আগের মতন কিছুই নেই। এখন আমরা রাজার মতন নয় রে, গলির ভিখারিদের মতন থাকি। আরে এই চুলের বিনুনি করে করে তারপরে এই পাঠারের ওখানে কাজ করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি ভাই। আর এই বরদান আর দেবী মায়ের কথাগুলো এখন শুধু কথার কথা রে। আরে তুই কি জানিস লোকজন আমার পেছনে সব কি উল্টোপাল্টা বলে, আজে বাজে কথা বলে আমাকে রাগায়? না, তুই হয়তো কিছুই জানিস না, সেই জন্য আমাকে বোঝানোর তুই একদম চেষ্টা করবি না তো। ওর এই গ্রামের লোকেদের চোখের সামনে আমাদের জন্য যে সম্মান রয়েছে না, সেটা শুধু দেবী মায়ের মহাপুজোর জন্য, নয়তো এদের কাছে আমাদের সম্মান তো নাচন কদন করাদের মতনও নেই রে। কেন? কারণ আমাদের বাড়ির যে নাম ধন দৌলত কিছুই তো নেই। আমি মানছি দাদা, আমাদের পেছনে যে লোকজন কথাটা বলে এগুলোকে এড়িয়ে যাওয়াটা একেবারে অসম্ভব। কিন্তু দাদা, মনে আছে বাবা কি বলেছিল? এটা হলো আমাদের বংশগত ব্যাপার, আর এটা দায়িত্ব পালন করতেই হবে। রামু গঙ্গাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু গঙ্গা খুবই রাগে ছিল। সে সঙ্গে সঙ্গে নিজের রুম থেকে একটা ক্যাঁচি আনে আর চুল কাটার জন্য ক্যাঁচি বাড়ায়, কিন্তু তক্ষুনি ক্যাঁচি নিজে নিজেই তার হাত থেকে দূরে চলে যায়। চারদিকে হাওয়া বইতে শুরু করে, তার চুল চমকে ওঠে আর হাওয়াতে উড়তে শুরু করে। এটা আবার কি হচ্ছে দাদা? এ তো অলৌকিক মনে হচ্ছে। গঙ্গার চুল বিদ্যুতের মতো চমকাতে শুরু করে আর তার থেকে একটা আলো বাইরে বেরিয়ে আসে, যার মধ্যে দিয়ে একটা দেবী মা প্রকট হন। আরে তুমি আবার কে? আমি একটা অলৌকিক শক্তি, যা অনেক বছর ধরে তোমার চুলের রূপে তোমার সঙ্গেই ছিলাম। কি অলৌকিক শক্তি, আর সেটাও আমার সাথে? হ্যাঁ, এখানে আমি তোমাকে কিছু বলতে এসেছি। কি কি বলতে চাও তুমি আমাকে? গঙ্গা, আমি জানি যে তুমি কত ব্যথায় আছো, কিন্তু লোকেদের কথাই এসে পরম্পরাটা ভাঙা উচিত নয়। বুঝতে পারছি তোমার দাম আজ গ্রামবাসীরা বুঝতে পারছে না, কিন্তু তুমি সাধারণ মানুষ নও। তোমার ওপরে দেবীর বরদান রয়েছে, তুমি এই গ্রামের রক্ষক। সময় আসলে সবাই তোমার শক্তির ব্যাপারে জানতে পারবে। মনে রেখো, তোমার চুলই তোমার শক্তি।
এইটুকু বলে সেই দেবী মা আবার চুলের মধ্যে ঢুকে যায়। সব কিছু শান্ত হয়ে যায়। অলৌকিক শক্তির কথা শুনে রামু আর গঙ্গা অবাক হয়ে গেছিল। তারা শক্তিকে নিজের কথা বলতো তার আগেই সে উধাও হয়ে গেছিল। যা হয়েছিল সেটা বিশ্বাস করার মতো ছিল না, কিন্তু তার কারণেই সঠিক। গঙ্গা চুল কাটার নির্ণয় ভুলে গেছিল। আর অবশেষে দেবী কৌশল্যার মহাপুজোর দিন চলে আসে। সেই দিন গঙ্গা প্রথা অনুযায়ী নিজের চুল দেবী মাকে দান করে আর নিজের মনের কথা দেবী মাকে বলে। হে দেবী মা, আজকে আমি মন দিয়ে আপনার কাছ থেকে কিছু চাইতে চাইছি। এই চুলের জন্য লোকজন আমাকে সবসময় নিয়ে ঠাট্টা করে, সেই জন্য এত অপমান সহ্য করতে হয়। এইসব আমি আর সহ্য করতে পারছি না। আমি চাই যে আমার বাড়ির লোকজন আমাকে আমার আসল পরিচিতি আবার ফিরিয়ে দিক। সেই সম্মান যেন আমরা আবার পাই, যেটা আমাদের পূর্বপুরুষরা আগে পেত। যে অলৌকিক শক্তি আমি আমার চুলের সাহায্যে আমার সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তার প্রত্যক্ষ দর্শন সবাই যেন দেখতে পায়। সবাই যেন সেই শক্তিটা দেখতে পায় যে রক্ষার জন্য আমার ভেতরে আমার সাথে সবসময় রয়েছে। অবশেষে গঙ্গা নিজের কথা দেবী মাকে বলেই দেয়। আর যেই মাত্র সে এটা বলে যে শক্তির দর্শন হয়েছে, আকাশে হঠাৎ করে কালো মেঘ চলে আসে আর দ্রুত গতিতে বৃষ্টি শুরু হয়, যার কারণে জল গ্রামে ভরতে শুরু করে। বৃষ্টির এই রকম বিরাট অবস্থা দেখে গ্রামবাসীরা ভয়ের চোটে এখানে ওখানে যেতে শুরু করে। আরে বন্যা এসে গেছে, বন্যা এসে গেছে! আরে আমরা সবাই ডুবতে চলেছি গো! সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। কেউ কিছুই বুঝতে পারছিল না যে তারা কি করবে। তক্ষুনি রামু গঙ্গাকে বলে, দাদা, আমার মনে আছে গ্রামের দক্ষিণ দিকে একটা খাদ রয়েছে। ওখানকার বড় পাথরটা সরে গেলে তাহলে জল ওই রাস্তা দিয়ে গিয়ে নদীতে চলে যাবে। পুরো গ্রামটাই রক্ষা পাবে তখন। রামুর কথা বলার পর গঙ্গা সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে ওখানে চলে যায়। সে দেখতে পায় যে সেই বিশাল পাথর ওখানে দেয়ালেই ফেসেছিল। সেটা দেখে গঙ্গাও ভয় পেয়ে ওঠে, কিন্তু সে হার মানল না। সে সাহস নিয়ে কাজ করে। হে দেবী মা, আমি যদি সত্যি এই গ্রামের রক্ষাকর্তা হই, তাহলে এটা হলো আজকে আমার পরীক্ষা। আমার পরীক্ষা। তাই আপনি আমাকে কৃপা করুন, দয়া করে কৃপা করুন মা। দেবীর আশীর্বাদ দেখে গঙ্গা নিজের কাজে লেগে যায়। সে নিজের চুলের খোপা খুলে দেয়, তাকে পাথর দিয়ে বেঁধে দেয় আর নিজের পুরো শক্তি লাগিয়ে দড়ির মতো সেই পাথরটাকে টানতে শুরু করে। প্রথমে তো পাথর একদম নড়ছিল না। তক্ষুনি গঙ্গা ওই অলৌকিক শক্তিকে ডাক দেয়। হে অলৌকিক শক্তি, আমি যদি এই গ্রামের রক্ষাকর্তা হই, তাহলে আপনি আমাকে সাহায্য করুন আর এই গ্রামটাকে আমার সাথে রক্ষা করুন। আর তক্ষুনি চমৎকার হয়ে যায়। গঙ্গার চুলে বিদ্যুৎ বইতে শুরু করে আর পাথর আস্তে আস্তে নিজের জায়গা থেকে নড়তে শুরু করে, যেটা দেখে গঙ্গা আবার আরেকবার শক্তি লাগায়। আর সেই ভারী পাথর সেই দেয়াল থেকে বাইরে বেরিয়ে আসে আর বৃষ্টিতে ভরা জল দ্রুত গতিতে সেই রাস্তা দিয়ে নিচে বেরিয়ে যায় আর গিয়ে নদীতে মিশে যায়। গ্রাম বন্যার হাত থেকে বেঁচে যায়, যার পর চমৎকার দেখে গ্রামবাসীরা গঙ্গার সামনে মাথা নত করে। গঙ্গা, আজকে তুমি আমাদের প্রাণ রক্ষা করেছো। তুমি সত্যি আমাদের রক্ষাকর্তা, আমাদের রক্ষাকর্তা তুমি। হ্যাঁ, ঠিকই বলেছে গঙ্গা, তোর চুল সত্যি দেবীর বরদানি বটে রে। আজ থেকে এসব নিয়ে আর কেউ মজা করবে না, আমরা কথা দিলাম। দাদা, দেখলে তুমি করে দেখিয়েছো। আজকে তুমি আমাদের পরিবারের সম্মান আরো বাড়ালে, বুঝেছো? রামুর কথা শুনে গঙ্গা খুব হেসে ওঠে। সে নিজের চুল হাওয়াতে তুলে দেয় আর দেবীর সাথে গ্রামবাসীদের আশীর্বাদ নেয়।